আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ বস্তু তরঙ্গ ও ধর্ম সাবজেক্টের আমরা একটি প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। আশা করি এটা আপনারা পরশুদিন পরীক্ষায় কমন পাবেন। তো প্রশ্নটি হলো মহাকর্ষীয় ধ্রুবক জি নির্ণয়ের রাশিমালা নির্ণয়ের পরীক্ষা বর্ণনা করো। তো এটা বইতে অনেক বড়ভাবে আছে। তো আমি যতটুকু পেরেছি সব কথা মোটামুটি অনেক কথা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এসেছি, কিন্তু আপনাদের আবার খুব বড় হয় নাই। ক্লাসটা অনেক ছোট রাখছি, নোটটাও ছোট রাখছি, আবার সহজে বোঝার জন্য ক্যাপাসিটিও রেখেছি। মানে সব কিছু মাথায় রেখে কিন্তু আপনাদের নোটটা করা হয়েছে। আচ্ছা, তো এই পদ্ধতিটা আমরা যে পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক জি নির্ণয় করব সেটা হলো বিজ্ঞানী ক্যাভেন্ডিশ 1798 সালে এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন। তাই এই পদ্ধতিটাকে বলা হয় ক্যাভেন্ডিশ পদ্ধতি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান নির্ণয়ের ক্যাভেন্ডিশ পদ্ধতি বলা হয়। তা ক্যাভেন্ডিশ পদ্ধতিটা আসলে কিভাবে আসলে তৈরি হয়েছে, মানে যন্ত্রটা কি ছিল। তো এইখানে আমরা দেখছি এখানে একটা আবদ্ধ একটা পাত্র, যে পাত্রে কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুর সাথে দৃঢ় বস্তুর সাথে বা দৃঢ় অবলম্বনের সাথে একটা কি পি এবং কিউ একটা দণ্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। পি কিউ দণ্ড ঝুলিয়ে দিয়েছে এবং পি কিউ দণ্ডের সাথে আবার দুইটা বস্তু ঝুলিয়ে দিয়েছে, একটা হলো সি, একটা হলো ডি, এবং সি এবং ডি। আবার বাইরে থেকে একটা দণ্ডের মাধ্যমে আবার দুইটা বস্তু, আবার আরেকটি দণ্ড বাইরের একটা দণ্ড থেকে আবার আর এস আরেকটা দণ্ড কি করা হয়েছে, এই যন্ত্রের ভিতরে রাখা হয়েছে। এবং এই যন্ত্রের আর এবং এস প্রান্ত থেকে আবার দুইটা বস্তু, একটা হলো এ আর একটা হলো বি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনাদের যন্ত্রটা কি বুঝতে পারছেন? একটা দৃঢ় অবলম্বন থেকে পি কিউ দণ্ড ঝুলিয়ে দিছে, আর পি কিউ দণ্ডের দুই প্রান্তের সাথে দুটা বস্তু সিডি ঝুলিয়ে দেওয়া হয়েছে। আবার বাইরে থেকে একটা দণ্ডের সাহায্যে আবার ভিতরে একটা দণ্ড সেট আপ করছে, সেটার নাম হলো আর এস। এই আর এস এর দুই প্রান্তে দুইটা বস্তু রাখছে, এ আর হইলো বি। এখন দেখেন মোট গোলক হয়েছে কয়টা? 1 2 3 4টা গোলক হয়েছে। এর ভিতরে এই দুটা গোলক সি এবং ডি গোলক দুইটা হলো বড়, আর এ আর বি যে গোলক দুইটা, এই দুটা কিন্তু ছোট। কথা কি বুঝতে পারছেন? এবং এদের যে বড় গোলক, ছোট গোলক আর বড় গোলকের যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হলো আমাদের ডি। বড় গোলক আর ছোট গোলকের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। কথাকে বুঝতে পারছেন? আচ্ছা, এখন T1 এবং T2 এগুলো হলো দূরবীক্ষণ। অর্থাৎ আমরা যখন পি কিউ দণ্ডকে ঘুরাবো তখন আর এস দণ্ডটাও ঘুরবে। কেন ঘুরবে সেগুলো তো আমরা নিচে পড়বো। তবে এই যে ঘূর্ণন যে সৃষ্টি হবে, ঘূর্ণনের কারণে যে আর এস দণ্ডের যে একটা কোণ তৈরি করবে, মোচড় দিবে, কোণ তৈরি করবে, সেই কোণটা আমরা নির্ণয় করব এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। দেখব কি পরিমাণ কোণ তৈরি করছে। সেটার জন্য আমাদের এই দূরবীক্ষণ T1 T2 সেট আপ করা হয়েছে। যন্ত্র নিয়ে শেষ। আর এখানে সুতা, এখানে একটা সুতা জানি এটাকে ঘোরানোর জন্য, মানে এই পি কিউ দণ্ডটাকে ঘোরানোর জন্য আমাদের এখানে একটা সুতার সাহায্যে একটা কপিকল সেট আপ করা হয়েছে। এবার আসেন আমরা বর্ণনায় চলে যাই। খুবই সহজভাবে উপস্থাপন করছি, কারণ এখানে অনেক কথা আছে যেগুলো আমি উপস্থাপন করিনি, কিন্তু অল্প কথার ভিতরে সেইগুলো টাচ দিয়ে দিয়েছি, বিস্তারিত লিখিনি। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্লাসটি। ধরা যাক এ ও বি গোলকদ্বয় ছোট, এবং এ ও বি গোলক ছোট, এ আর বি ছোট গোলক, আর বি ও ডি গোলকদ্বয় হলো বড়, দেখাই যাচ্ছে। আচ্ছা, ছোট গোলকদ্বয়ের ভর কত? এম। মানে প্রত্যেকটা ছোট যে গোলকগুলো আছে এ ও বি, এদের প্রত্যেকের ভর হলো এম, আর বড় গোলক যে বি ও ডি আছে এদের প্রত্যেকের ভর হলো এম। বড় গোলক, তাই ভর হবে বড় হাতের এম দ্বারা, এটাই স্বাভাবিক। এখন যন্ত্রটি যখন সাম্যাবস্থা থাকে, মানে যন্ত্রটি আমরা যখন এই পি কিউটাকে আমরা যখন মোচড় দিব না, ঠিক আছে, মোচড় দিব না সুতার সাহায্যে, যখন এই যন্ত্রটাকে আমরা সাম্যাবস্থায় আছে বলে বিবেচনা করব, তখন এই পি কিউ এবং আর এস পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে বলে বিবেচিত হবে। অর্থাৎ যন্ত্রটি প্রাথমিক অবস্থায় কিভাবে থাকবে? পি কিউ যদি থাকে এইভাবে, তাহলে আর এসটা থাকবে হলো কোন দিকে? এইভাবে থাকবে। যদিও এইখানে আসলে আপনাদের চিত্রে কিন্তু ওটা বুঝাইতে পারবো না, কিন্তু প্রাথমিক অবস্থায় পি কিউ এবং আর এস পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, মানে লম্বভাবে থাকবে।
এটা হলো স্বাভাবিক। এখন পিকিউ দণ্ডর গুণনের ফলে এই যে আমরা কপিকলের সাহায্যে পিকিউ দণ্ডটাকে আমরা কি করব, ঘুরাবো। তো পিকিউ দণ্ড যখন ঘুরাবো তখন আরএস দণ্ডে একটা বিক্ষেপী দণ্ড সৃষ্টি হবে। আরএস দণ্ডে একটা বিক্ষেপী দ্বন্দ্ব সৃষ্টি হবে, ঠিক আছে। এখন বিক্ষেপী দ্বন্দ্ব কি, আমি এগুলোর ভিতরে এখন যাব না, ঠিক আছে। তবে এটা মনে রাখেন, পিকিউ দণ্ড গুণনের ফলে আরএস দণ্ডে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। ঘূর্ণন সৃষ্টি হওয়ার জন্য একটা বল সৃষ্টি হবে, বল প্রয়োগ করবে। পিকিউ ঘূর্ণনের ফলে, পিকিউ বস্তুটাকে ঘূর্ণনের ফলে আরএস যে দণ্ডটা আছে এই দণ্ডটা ঘূর্ণন সৃষ্টি করার জন্য একটা বল সৃষ্টি হবে। এটাকে বলা হয় বিক্ষেপী দণ্ড। এই বিক্ষেপী দণ্ড ক্রিয়াশীল হবে, কি হবে, ক্রিয়াশীল হবে, যার ফলে আরএস দণ্ড ঘুরে যাবে। তাহলে আরএস দণ্ড তখন ঘুরে যাবে যখন ওই আরএস দণ্ডে কি হবে, একটা বিক্ষেপী দণ্ড ক্রিয়াশীল হবে। আর বিক্ষেপী দণ্ড সৃষ্টি হয়েছে কি জন্য, পিকিউকে যখন আমরা ঘুরাবো তখন আরএস দণ্ডে বিক্ষেপী দণ্ড ক্রিয়াশীল হবে, এর ফলে আরএস দণ্ডটা ঘুরে যাবে। আরএস দণ্ড কি ঘুরে যাবে। আচ্ছা, এখন আরএস দণ্ড ঘূর্ণনের ফলে ব্যবর্তন তারে পাক পড়বে। এখন বলেন তো, এই যে তারটা ছিল, আরএস দণ্ডের যে তারটা ছিল, ঠিক আছে, আরএস যে দণ্ডের যে তারগুলো আছে, ঠিক আছে, এই ঝুলানো যে তার আছে, যে বস্তু, যে আরএস দণ্ডের দুই প্রান্তে কি আছে, দুইটা বস্তু আছে না, তো এইগুলো তো হলো তার, এগুলো হলো কি তার। এই তারগুলো কি হবে, মোচড় দিবে, তারগুলো কি হবে, মোচড় দিবে। কথা কি বুঝতে পারছেন? তো এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ব্যবর্তন তারে ব্যবর্তন। যখন আসলে আরএস দণ্ডটা ঘুরবে, আরএস দণ্ড যখন ঘুরবে তখন আরএস দণ্ডের সাথে ঝুলানো যে বস্তুর যে তার আছে এগুলোও কিন্তু বেঁকে যাবে, বুঝতে পারছেন? এজন্য বলছে ব্যবর্তন তারে পাক পড়বে, তখন একটা পাক সৃষ্টি হবে। এখন তারটা যখন ঘুরবে, দেখেন তারটা যখন ঘুরবে, ওই তারটা ঘুরনের পরে কিন্তু তারটা দেখবেন আবার পাকটা খোলার জন্য আবার কিছুক্ষণ পরে তারটা কিন্তু এইভাবে ঘুরবে, আবার বিপরীত দিকে ঘুরবে। কথা কি বুঝতে পারছেন? প্রথমে তারটা পাক দিল, আরএস দণ্ড ঘূর্ণনের ফলে কি করলো, ঘুরলো, ঘূর্ণনের করে ওই তারের ভিতরে একটা পাক পড়বে, কি পড়বে, পাক পড়বে। এখন পাক খোলার জন্য, পাকটা আবার খোলার জন্য তার ভিতরে আবার আরেকটা বল সৃষ্টি হতে হবে। পাক সৃষ্টি হওয়ার জন্য কিন্তু তার ভিতরে একটা বল সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা দেখছি হলো বিক্ষেপণী দণ্ড ক্রিয়াশীল হওয়ার কারণে। এটার কারণে কিন্তু তার ভিতরে পাক সৃষ্টি হয়েছে। আর ওই পাকটা হওয়ার পরে পাকটা আবার খোলার জন্য ওই তারের ভিতরে আবার একটা প্রত্যয়নী দণ্ড ক্রিয়াশীল হবে, খোলার জন্য একটা প্রত্যয়নী দণ্ড বল ক্রিয়াশীল হবে। এখন এই আরএস দণ্ডের পূর্ব অবস্থান ও পরবর্তী অবস্থান দূরবীক্ষণ T1 ও T2 এর সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে প্রাথমিক অবস্থায় আরএস যে অবস্থানে ছিল এবং যখন আমরা আরএস দণ্ডটা মোচড় দিল তখন যে অবস্থানে গেল, এই দুই অবস্থানকে আমরা এই T1 T2 দূরবীক্ষণ সাহায্যে পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণ করে আরএস দণ্ডের যে কৌণিক বিক্ষেপ, মানে কতটুকু সে ঘুরলো, সেই ঘূর্ণন যে কোণ অর্থাৎ কৌণিক বিক্ষেপ সেই থিটার মানটা আমরা পেয়ে যাব। কথা কি ক্লিয়ার? এবার আসেন আমরা কি বের করব, এবার আমরা এ ও সি অথবা বি ও ডি গোলকের মধ্যকার বল বের করব। দেখেন তো, এটা হলো ছোট আর হলো বড়, এদের ভিতরে মধ্যকার দূরত্ব হলো ডি। তাহলে ছোট গোলক বড় গোলক এখানে একটা আকর্ষণ বল কাজ করবে। এটা হলো বড় গোলক, এটা হলো ছোট গোলক, বড় গোলক ছোট গোলক, এই দুটা গোলকের ভিতরে কিন্তু একটা কি মহাকর্ষ বল কাজ করবে, তাই না? তাই এই বলগুলো আমরা কিভাবে বের করতে পারবো, আমরা মহাকর্ষ যে সূত্র আছে, নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে সেই সূত্র দিয়ে বের করব। এখানে অথবা লিখছি, এইটা দুজনের জন্য বল কিন্তু একই হবে। কেন? কারণ এইটার বড় হাতের এটার বড় হলো বড় হাতের এম, এটা ছোট হাতের এম, এটা হলো বড় হাতের এম, এটা হলো ছোট হাতের এম। যেহেতু এই দুজনের ভর সমান এবং এদের দূরত্ব ডি, তাহলে এই দুজনের মধ্যকার বল সমান হবে। এজন্য আমি এখানে লিখছি এ ও সি এর মধ্যকার বল অথবা বি ও ডি এর মধ্যকার বল হবে সমান। তাহলে মহাকর্ষ সূত্র কি, G/m/d²। আশা করি বুঝতে পারছেন। এখন এই বলের ফলে আরএস দণ্ডের দৈর্ঘ্যটারে আমরা ধরছি হইল এল। এই যে আমাদের আরএস দণ্ড আছে, এটাকে আমরা দণ্ডটার দৈর্ঘ্য ধরছি হলো এল, ঠিক আছে। এখন এই আরএস দণ্ডের এল দৈর্ঘ্যে বিক্ষেপণী দণ্ড ভ্রামক হবে এফ গুণ এল। কারণ এই যে বল, এই বলটা ক্রিয়াশীল হবে কোথায়, এই আরএস দণ্ডে ক্রিয়াশীল হবে কি, এফ বলটা ক্রিয়াশীল হবে। এখন এই বলটা ক্রিয়াশীল হবে হলে একক দৈর্ঘ্যে। কোন দৈর্ঘ্যে? একক দৈর্ঘ্যে। এখন আরএস দণ্ডের পুরা দৈর্ঘ্য যদি হয় এল দৈর্ঘ্য,
তাহলে সম্পূর্ণ আরএস দণ্ডের এল দৈর্ঘ্যে আমরা বিক্ষেপী দণ্ড ভ্রামক হবে কত, বল গুণ সম্পূর্ণ দৈর্ঘ্য দিয়ে আমি গুণ করলে আমার এল দৈর্ঘ্যে মানে ওই আরএস দণ্ডের সম্পূর্ণ দৈর্ঘ্যে আমার কতটুকু বিক্ষেপণী দণ্ড বল পাবো সেইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আর এই বিক্ষেপণী দণ্ড ভ্রামকটার কারণে কিন্তু আরএস দণ্ডটা কি মোচড় দিয়েছিল, অর্থাৎ এই যে ব্যাবর্তন তারে পাক সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এইটা হলো মোচড় দেওয়ার জন্য কি ফোর্স করছে ওই আরএস দণ্ডটাকে, এটা হলো কি বিক্ষেপণী দণ্ড ভ্রামক। ঠিক আছে, এইটা হলো কি করছে, আরএস দণ্ডটাকে ঘুরতে সহায়তা করছে। এখন যখন ঘুরে গেল তখন ওই তারটার পাকটা ওই তারের আরএস দণ্ডের যে তার আছে ওই তারের পাক খোলার জন্য ওই তারের ভিতরে কি সৃষ্টি হয়েছে, একটা প্রত্যয়নী দণ্ড। প্রত্যয়নী দণ্ড এখন কোন দিকে কাজ করবে, যেদিকে তারটা পাক দিল এখন তারটা আবার এই পাকটা খোলার জন্য আবার তার বিপরীত দিকে একটা বল সৃষ্টি হবে। ঠিক আছে, এইটাকে বলা হইতেছে কি প্রত্যয়নী দণ্ড ভ্রামক। তাহলে আরএস দণ্ডের থিটা কৌণিক বিক্ষেপণের জন্য প্রত্যয়নী দণ্ড ভ্রামক হবে টি থিটা। কথা কি বুঝতে পারছেন? এটা হলো আরএস দণ্ডের এল দৈর্ঘ্যের জন্য বিক্ষেপণী দণ্ড ভ্রামক হবে এইটা এফ গুণ এল, বল গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, যেটা আমরা মান বের করলাম। আর আরএস দণ্ডটা ঘুরছে কতটুকু সেটা তো আমরা এইখানে থিটার মানটা আমরা কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করছি। এখন আরএস দণ্ডে প্রত্যয়নী বল যে সৃষ্টি হয়েছে, তাহলে একক ডিগ্রি কোণে মানে 1 ডিগ্রি কোণে কি পরিমাণ প্রত্যয়নী বল সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় টি। এখন আরএস দণ্ডটা ঘুরেছে হলো থিটা কৌণিক পরিমাণ ঘুরছে, তাহলে থিটা কৌণিক পরিমাণ ঘুরতে তাহলে তার ভিতরে প্রত্যয়নী বল সৃষ্টি হতে হবে টি টাউ। কথা বুঝতে পারছেন? তাহলে থিটা দ্বারা আমরা গুণ করলে আমরা একেবারে থিটা ডিগ্রি মানে 20 ডিগ্রি 40 ডিগ্রি যেটাই হোক না কেন সে ততটুকু পাক ঘুরতে মানে খোলার জন্য, ঠিক আছে, পাক খোলার জন্য যে প্রত্যয়নী বল সৃষ্টি হয় সেটা বের করতে হলে আমার টি থিটা দ্বারা আমরা গুণ করতে হবে। এটা আমরা গুণ করেছি এফ এল দ্বারা। ঠিক আছে, আর এটাকে আমরা গুণ করেছি টাউ থিটা দ্বারা। এটা কিন্তু টি না, এটা হলো টাউ। ঠিক আছে, টাউ বা টর্ক বলা হয় বা দ্বন্দ্ব ভ্রামক বলা হয়, এটাকে টর্ক বা দ্বন্দ্ব ভ্রামক বলা হয়, যেটা ঘূর্ণন সৃষ্টির জন্য কি ঘূর্ণন সৃষ্টি করে থাকে টর্ক। আচ্ছা, এখন সাম্যাবস্থায় কি হবে, 1 ও 2 সমান হবে। অর্থাৎ আমাদের এই যে 1 মানে বিক্ষেপণী দণ্ড ভ্রামকটা, এই বিক্ষেপণী দণ্ড ভ্রামকটা এবং প্রত্যয়নী দণ্ড ভ্রামক এই 1 এবং 2 এর ভ্যালুটা সমান হবে যখন ওই আরএস দণ্ডটা যখন কি থাকবে, সাম্যাবস্থা থাকবে, তখন এই 2 বলটা কি হবে, সমান হবে। তাই আমি 2টা বল সমান লিখেছি। লেখার পরে আমার উদ্দেশ্য কি ভাই, আমার উদ্দেশ্য হলো মহাকর্ষ ধ্রুবক জি নির্ণয়ের রাশিমালা। তাহলে আমি জিটা এখানে রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো উল্টিয়ে ওইখানে দিয়ে দিয়েছি। যেমন ডি স্কয়ার নিচে আছে, উল্টিয়ে গেছে উপরে, বড় হাতের এম ছোট হাতের এম এল এগুলো হলো উপরে আছে, এগুলো গেছে নিচে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হলো আমাদের সেই সমীকরণ। তো আপনারা যারা দুর্বল আছেন, যারা পরীক্ষা এটা নতুন শিখতেছেন এই প্রশ্নটা, ঠিক আছে, আগে শিখেননি, তারা যদি চান যে এই সমীকরণটা কি আপনারা বলে দিবেন, মানে এই সমীকরণটা কি আপনারা বলে দিবেন, উত্তর হিসেবে দিয়ে দিবেন, বলবেন যে থিটা ডি এম। ঠিক আছে, আপনারা কি করবেন, এই সমীকরণ বলে দিবেন, এই সমীকরণের সাহায্যেই মহাকর্ষ ধ্রুবক জি নির্ণয় করা যায়। ঠিক আছে, এই সমীকরণের সাহায্যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান নির্ণয় করা যায়। এটা আপনারা দিয়ে দিলে উত্তরে মার্ক দিবে। ফুল মার্ক না দিলে হয়তো 1 মার্ক আপনাদের কেটে দিতে পারে। ঠিক আছে, কারণ এটার আরেকটু কাজ আছে, আর যাদের মেধাটা একটু ভালো আছে তারা চাইলে আরেকটু লিখবেন যাতে ফুল মার্ক আপনারা পান। কথা কি বুঝতে পারছেন? যারা দুর্বল তারা এই জায়গায় উত্তর দিয়ে দেন। এবার আসেন আরেকটু যে আমরা কি লিখবো, এটাও কিন্তু সহজ। আমরা এখানে লিখবো যে থিটা ডি এম এম এল এই সবগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, থিটা ডি এম এম এল এদের মানগুলো আমরা কোথা থেকে পাবো, পরীক্ষা থেকে পাবো। পরীক্ষা মানে কি, আমরা যে যন্ত্রপাতি নিব এই যন্ত্রপাতি থেকে অটোমেটিকই আমরা এই মানগুলো পেয়ে যাব। ঠিক আছে, এই মানগুলো আমরা যন্ত্র থেকেই পেয়ে যাব। এখন শুধু আমরা এই যে আমাদের টাউ টর্ক বা দ্বন্দ্ব ভ্রামক এইটার মানটা আমরা কোথায় পাবো না, এইটার মানটা কিন্তু আমরা এইখান থেকে পাবো না, এটা আমাদের আলাদা সূত্রের সাহায্যে বের করতে হবে। ঠিক আছে, এজন্য বলেছি টাউ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে টাউ এর মান যদি আমি নির্ণয় না করতে পারি
তাহলে তো আমি জি এর মানটা পাবো না, কারণ থিটা ডি এম এম এল এই মানগুলো আমি যন্ত্রপাতি থেকে আমি বের করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু এই কটা মান হলেই কিন্তু আমরা জি এর মান নির্ণয় করতে পারবো না, কারণ সাথে কিন্তু টাউ এর মানও লাগবে। এখন টাউ এর মান ছাড়া কিন্তু জি এর মান নির্ণয় করা যাবে না, ঠিক আছে। এখন এই টাউ এর মান নির্ণয়ের জন্য আমাকে কি করতে হবে, আমাকে উপরোক্ত সমীকরণে টাউ এর মান নির্ণয় করে আমাকে উপরোক্ত সমীকরণে যখন বসিয়ে দিব, উপরোক্ত মানে কি এই সমীকরণে বসিয়ে দিব, তখন কিন্তু আমরা জি এর মান পাবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে যারা দুর্বল আছেন তারা কিন্তু এই জায়গায় উত্তর করে দিবেন, যারা দুর্বল আছেন তারা এই জায়গায় উত্তর করে দিবেন, ঠিক আছে। এখন টাউ এর মানটা কিভাবে নির্ণয় করব, যারা একটু ফুল মার্ক পেতে চান তারা কিন্তু এতটুকু লিখে দিবেন। তো আমাদের টাউ এর মান দেখেন কিভাবে নির্ণয় করি। বড় গোলক দুটিকে সরিয়ে আমরা ছোট গোলক দুটিকে দুলতে দিব। তাহলে এই যে বড় দুইটা আছে এই দুটাকে সরিয়ে ছোট দুইটা গোলককে আমরা দুলতে দিব। আচ্ছা, তাহলে ছোট গোলক দুটিকে আমরা যখন দুলতে দিব তাহলে আর এস দণ্ডের দুলতে দিব। এখন আর এস দণ্ডের জড়তার ভ্রামক ধরি আই, আর এস দণ্ডের জড়তার ভ্রামক ধরছি আমরা আই, ঠিক আছে। তাহলে দোলনকাল, তাহলে আমরা এই যে ছোট গোলক দুটি যে আমাদের এখন ছোট গোলক দুটি যে দুলতেছে সেটার দোলনকাল বের করব আমরা কি দিয়ে, 2π√/, জড়তার ভ্রামক ডিভাইডেড হলো টর্ক বা দণ্ড ভ্রামক, ঠিক আছে। এখন এটা হলো দোলনকাল বের করার সূত্র। এখন দোলনকাল আমরা বের করবো এই সূত্র দিয়ে, 2π√/i ডিভাইডেড টাউ। আইটা হলো জড়তার ভ্রামক আর টাউটা হলো কি দণ্ড ভ্রামক বা জড়তার দণ্ড ভ্রামক বা টর্ক। তাহলে আমরা বের করতে চাই কার মান, আমরা বের করতে চাই টাউ এর মান, মানে এখান থেকে টাউ এর মানটা বের করব। তাহলে টাউ এর মান বের করতে হলে আগে রুট সরাইতে হবে, এই জন্য আমরা উপপক্ষে বর্গ করে দিছি। কথা কি ক্লিয়ার? বর্গ করলে 4π², এটা হলো আমাদের আই, এর নিচে হলো টাউ। এখন আমি কোনাকুনি চেঞ্জ করি, টাউটা এখানে আর এটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কার মান বের হয়ে গেল, টাউ এর মান পেয়ে গেলাম। এখন এই টাউ এর মানটি বলছিলাম কোথায় বসাবো, বলছিলাম এই জায়গায় বসিয়ে দিব বলছিলাম, এই যে এই জায়গায়। তাহলে দেখেন তো আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমরা এই টাউ এর মানটা যখন এই ভ্যালুটুকু আমরা বসিয়ে দিলাম এই জায়গায়, বসিয়ে দেওয়ার পরে আমরা যে রাশিমালা পেলাম এই হলো জি এর মান নির্ণয়ের রাশিমালা। কথা কি বুঝতে পারছেন? এটা হলো জি এর মান নির্ণয়ের রাশিমালা। তাই এইটা দিলে আশা করি আপনি ফুল মার্ক পাবেন। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।